সো এই ভিডিওটা বিল অফ এক্সচেঞ্জের ওপরে, বাংলাতেই বলছি। তো বিল অফ এক্সচেঞ্জের যেগুলো আমি যেগুলো লিগাল টার্ম, সেগুলোকে আর কিছু আমি অতটা এক্সপ্লেন করব না। আমি এটা বানাচ্ছি কারণ অনেকের হয়তো বিল অফ এক্সচেঞ্জে কিছু কোশ্চেন থাকতে পারে। তো আমি ক্লাসে যতটা বেশি ডিটেলসে আলোচনা করেছি, এখানে আমি আরও ক্লিয়ারিফিকেশান করব যতটা আরেকবার করে। তাহলে যদি কেউ রিপিট একবার কেউ দেখে নেয় তো তার এটা হেল্প হবে অবশ্যই। তো এখানে ভালো করে আমরা দেখে নেবো একবার কি কি ছোটোখাটো একবার যেগুলো নর্মাল লিগাল টার্মস আছে একবার শর্টে মেনে নিচ্ছি। তারপরে আমি মেনলি আমার ফোকাস হচ্ছে এটা তোমার অ্যাকাউন্টিং টার্মগুলোকে ক্লিয়ার করা, মানে অ্যাকাউন্টিং এন্ট্রি কীভাবে পাস হয়, অ্যাকাউন্টিংয়ের ট্রানজ্যাকশনগুলো কী পাস হয় সেটাকে বলা। তো ফার্স্টে লিগাল টার্ম 10 মিনিটের মধ্যে বা 5 মিনিটের মধ্যে লিগাল টার্মগুলো শেষ করছি। যেমন বিল অফ এক্সচেঞ্জ যেটা আছে প্রমিসারি নোটটা যেটা এনআই একটা 4 অনুযায়ী হয়, আর বিল অফ এক্সচেঞ্জে এনআই একটা 5-এ আছে। তো হোয়াট ইজ প্রমিসারি নোট? যেটা আমরা প্রমিস করছি একটা কিছুতে, যেখানে প্রমিসার প্রমিস করছে যে আমি এই টাইমের পর টাকাটা পে করব, সামথিং ইজ প্রমিসিং। তো এখানে সবসময় দুটো পার্টি হয়, সবসময় মেকার অর প্রমিসার, যেটা একটা কথা বলা আছে, হু প্রমিস টু পে, অ্যান্ড এটা হচ্ছে পার্টি ওয়ান, হু প্রমিস টু পে, অ্যান্ড দি পেয়ি অর দি প্রমিসার হু রিসিভ দ্য পেমেন্ট। মানে দুটো পার্টি, সবসময় এখানে দুটো পার্টি থাকবে। এই পার্টি নাম্বার ওয়ান, এই পার্টি নাম্বার টু, প্রমিসার প্রমিসি। কিন্তু বিল অফ এক্সচেঞ্জে সবসময় পার্টি থাকে 3 জন। ড্রয়ার মিন্স এখানে প্রমিসারের ক্ষেত্রে যে পেমেন্ট করবে, সাপোজ আমি গুডস সেল করেছি এ কে, আমি বা এ গুড সোল্ড করেছে বি কে, দেন বি উইল বি দ্য প্রমিসার টু পে, সাপোজ 5,000 অ্যামাউন্টে কোনো গুড সেল হয়েছে। তো বি উইল প্রমিস দ্যাট হি উইল পে 5,000 টু এ। তো এখানে বি উইল বি মাই প্রমিসার। রাইট? আর এ উইল বি প্রমিসি। মানে একটা টার্ম, এটা এক্সামে খুব আসে যে ডেটার উইল বি প্রমিস, ডেটার হু ইজ দ্য ডেটার, হি উইল বি প্রমিসার। মানে আমার বইতে আমি তো ডেটার, রাইট? আমার বইতে মানে এর বইতে বি তো ডেটার, কারণ বি কাছে টাকা পাবে, তো হি উইল বি ট্রিটেড অ্যাজ এ ডেটার। তো দেন হি ইজ এ প্রমিসার। এই টাইপের কোশ্চেনটা আসে, পরীক্ষায় দেখেছিলাম আমি। আর পেই ইজ দ্য প্রমিসার মিন্স ক্রেডিটার ইজ দ্য প্রমিসি। কেননা ক্রেডিটার কেন প্রমিসি বলা হচ্ছে? বি এর বইতে এ কে পেমেন্ট করতে হবে, দেন বি উইল বি এ উইল বি ট্রিটেড অ্যাজ এ ক্রেডিটার অফ বি, রাইট? তো সেজন্য আমাকে কি করতে হবে, অফ দি বি, তাহলে বি কে মিন্স প্রমিসি। তো এই পয়েন্টটা আমাকে দেখতে হবে যে এই টার্মটা একটুখানি একটু নজরে রাখবে। যে টার্মটা অনেক সময় পরীক্ষার সময় আসতে পারে, যে হু ইজ দ্য প্রমিসার, ডেটা যিনি প্রমিসার হয়, ক্রেডিটর ইজ প্রমিসি। বা আরেকটা বলা যেতে পারে বায়ার, আর এটা হবে সেলার। দুটোর মধ্যে একটা আসতে পারে, এই কথাটাও আসতে পারে, বায়ার আর সেলার। এটা হচ্ছে প্রমিসার প্রমিসারিতে। আর বিল অফ এক্সচেঞ্জে কি আছে? বিল অফ এক্সচেঞ্জটা হয় যখন এই এক্সাম্পলটা দিচ্ছি, এ গুড সোল্ড করেছে 5,000 টু বি। আমি কথাটা লিখি কোথাও, এ সোল্ড গুডস র
5000 to B. Excuse me. তো এ সোল্ড গুডস টু 5000 টু বি, মানে এই কথাটার অর্থ হচ্ছে এ বিকে 5000 টাকার গুড সোল্ড করেছে। তো সেম এক্সাম্পলটা এখানে এ উইল বি মাই ডেটার অ্যান্ড বায়ার, মানে বি উইল বি ডেটার অ্যান্ড বায়ার অ্যান্ড এ উইল ক্রেডিটর সেলার। এই এক্সাম্পলটাতে প্রমিসারি নোটের ক্ষেত্রে এটা হলো। এবার বিল অফ এক্সচেঞ্জে কী হবে? বিল অফ এক্সচেঞ্জে এ উইল বি ড্রয়ার, মানে যে সেল করছে হি উইল বি ড্রয়ার, মানে সে ওটাকে ড্র করছে, বিলটাকে যে লিখবে তাকে বলা হয় ড্রয়ার। তো এখানে এ উইল বি ড্রয়ার অ্যান্ড ড্রয়ি, হু ইজ দ্য ড্রয়িং? এ দ্য পার্সন অন হুম বিল ইজ ড্রন, মানে যে পার্সন বিল ড্র করছে যার ওপরে, মানে আমি বি এর ওপর বিল, এ বি এর ওপর বিলটা ড্র করবে, দেন কি হবে এখানে? বি উইল বি অ্যাজ এ ড্রয়ি, মানে যে একসেপ্ট করবে বিলটাকে, যার উপরে করবে এবং যে একসেপ্ট করবে তাকে বলা হয় ড্রয়ি বা একে বলা বায়ার। এখানে এটাতে এই এক্সাম্পলে ভালো করে দেখি আমরা, এ হচ্ছে বায়ার, এ হচ্ছে সেলার অ্যান্ড বি ইজ বায়ার, রাইট? তো সেই সেন্সে আমরা এখানে বলতে পারি বি ইজ ড্রয়িং। দেন পেই, এ পার্সন হু ইজ গোয়িং টু রিসিভ দ্য মানি, যে টাকাটা রিসিভ করবে। এখানে একটা কথা বলা হয়েছে যে এখানটায় যে নর্মালি ব্যাংক, একটা টার্ম এখানে ইউজ হয়েছে নর্মালি ব্যাংক। কে কাকে হয়? নর্মালি ব্যাংক। এই কথাটার অর্থ এই কারণেই হয়, আমার একটা বিলের ভ্যালিডিটি থেকে 3 মাস থাকে, হয়তো 3 মান্থ থাকে। এবার 3 মান্থ ধরে কি আমি কি আর বসে থাকবো? বা সাপোজ আমি একটা বিল ড্র করেছিলাম আমাদের কারোর ওপরে, সাপোজ আমি গণেশের ওপরই একটা বিল ড্র করেছিলাম। তো সেখানে আমার হয়তো হয়তো আমাকে 3 মাস পরে আমাকে টাকাটা দিত। আমি কি থোড়ি না বসে থাকবো ওই 3 মাস ধরে ওয়েট করে থাকবো যে কখন আমাকে দেবে, তারপরে গিয়ে আমি ভাঙবো? আমার তো বিজনেসের লস হবে না, ক্যাশ আমার আটকে থাকবে, মানে টার্ন ওভারটা আমার ওয়ান কাইন্ড টার্ন ওভারটা আটকে থাকবে। তো হোয়াট দেন আই ডু? আমি কি করব? আমি ডাইরেক্টলি করব কি, ব্যাংকে যাব, ব্যাংকে গিয়ে টাকাটা ভাঙিয়ে নেব। জেনারেলি বেশিরভাগ ক্ষেত্রেই করে কি, যে ব্যাংক থেকে কি ভাঙিয়ে নেয়, যে 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 সেলার বা যে ড্রয়ার সে কি ভাঙিয়ে নেয়। তো জেনারেলি ব্যাংক টাকাটা পায়। তাহলে এক্ষেত্রে ব্যাংক হয়ে যাবে পেই, মানে যে টাকাটা পাচ্ছে। এরকম হতে পারে যে তিনটে তিনটে বলছি, তিনটে আমি তোমাকে স্টেজ বলছি তোমাদেরকে, তাহলে তো একটা হেল্প হবে ড্রয়ারে। এক যদি হয় বিল রিটেন, মানে লাস্ট অবধি 3 মাস পরে গিয়ে আমি টাকাটা নিচ্ছি। তাহলে গিয়ে যে সেলার বা যে সেল করছে সে তো ড্রয়ার, সে টাকাটা রাখছে। তাহলে তাহলে কে হয়ে গেল পেই? দেন হয়ে গেল ড্রয়ার উইল বি দ্য পেই। দুই, বিল ডিসকাউন্টেড, দেন কে হবে? ব্যাংক। বিল ডিসকাউন্ট কোথায়? ব্যাংকে কি করি আমি? তাহলে হয়ে যাবে পেই হবে ব্যাংক। তিন, বিল এন্ডোর্স, বিলটাকে আমি কারোর প্রতি আবার ট্রান্সফার করে দিচ্ছি। আমি, কেউ আমার কাছ থেকে টাকা পেতো তাকে আমি দিয়ে দিয়েছি, যেটা বলে দিয়েছি যে টাইমের পরে তুমি বিয়ের কাছ থেকে টাকাটা নিয়ে নিও, বা গণেশের কাছ থেকে তুমি টাকাটা নিয়ে নিও, গণেশের উপরে বিলটা করে হয়েছে তো গণেশের কাছে টাকা নিয়ে নিও। সেক্ষেত্রে কী হলো? বিল এন্ডোর্স করলে, দ্যাট থার্ড পার্টি
থার্ড পার্টি, অর এখানে ক্রেডিটর বলবো কি আমার ক্রেডিটর, এক্সকিউজ মি। তো এখানে হয়ে যাবে যে ক্রেডিটর উইল বি মাই, যে বা থার্ড পার্টি যাকে আমি এন্টার করছি সে হয়ে যাবে আমার পেই। এইভাবে আমি বলতে পারি যে কখন পেই কে হবে। তো একটা এক্সাম্পল আমরা বলতে পারি যে এখান থেকে যে মানে পেই ড্রয়ারও হতে পারে বা কোনো আলটিমেট কোনো থার্ড পার্টি হতে পারে, ব্যাঙ্কও তো থার্ড পার্টি হয় এ আর বি এর মাঝখানে, বা আমার আর গণেশের মাঝখানে পরবর্তীকালে ব্যাংক এসে যুক্ত হয়েছে, কেন ব্যাংককে আমি ভাঙিয়েছিলাম, তো একটা তৃতীয় পার্টি চলে আসলো, তাই এটাকে আমি বলতে পারি থার্ড পার্টি হতে পারে বা ড্রয়ার যে নিয়ে সেও হতে পারে। এটা গেল আমার লিগাল টার্মে একটু হালকা পাতলা কিছু বললাম। এবারে আমরা স্টার্ট করব অ্যাকাউন্টিং ট্রানজ্যাকশানে কী কী এফেক্ট হয়। প্রত্যেকটা আমরা যেটা এক্সাম্পল আছে, এক্সাম্পলটা আমরা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করব, আর তারপরে আমরা কোশ্চেন অ্যান্সার যেগুলো আছে একবার করে কোশ্চেন অ্যান্সারগুলো আমরা সলভ করে নেবো। তাহলে কী হবে, যদি কোনো ক্ল্যারিফিকেশান থাকে তারপরে আমি অবশ্যই করার চেষ্টা করবো। আর যদি বললো আমাকে এরিয়াটা বুঝতে অসুবিধা হয়েছে এই কোশ্চেনটা, আমি অবশ্যই গ্রুপে আমি অ্যাক্টিভলি ওটাকে অ্যান্সার করবো। তো চেষ্টা করি, স্টার্ট করি। আমরা কম্পেয়ার করেই করবো, যেটা আগের দিনকে আমরা ক্লাসে করছিলাম, আমি এখানে আরেকবার কম্পেয়ার করে আমরা এটাকে করব। তো এখানে আমরা দেখছি এ সেল গুডস ও 10,000 টু বি। আমরা এখানে পুরো কমপ্লিট ট্রানজ্যাকশান অনুযায়ী যাব, একটা একটা করে প্রত্যেকটা ট্রানজ্যাকশানে কী কী এফেক্ট হবে, এর বইতে কী হবে, বি এর বইতে কী হবে, প্রত্যেকটা ট্রানজ্যাকশানে আমরা এফেক্টগুলো একটা একটা করে দেখব। তো এখানে আমি দুটো বই খুলছি, বুকস অফ এ আর একটা বুকস অফ বি, দুটো বই। প্রত্যেক ট্রানজ্যাকশান দুজনের এফেক্টে কী কী এফেক্ট হবে সেটা করব। তো ফার্স্ট কোশ্চেনটা কী আছে, এ সেল গুডস ও 10,000 টু বি অন ক্রেডিট। প্রথমত দুটো পয়েন্ট, অন ক্রেডিট কথাটা একটা বলে দিয়েছে, তার মানে তো ক্রেডিটে সেল করছে, ক্রেডিট সেল বোঝা যাচ্ছে। তাছাড়াও টু বি বলেছে, যদি অন ক্রেডিট নাও লেখা থাকতো, যেহেতু পেড বা কিছু লেখা নেই তার মানে এটা ক্রেডিট সেল, বা বাই ক্যাশ লেখা নেই বা সেল গুডস থ্রু ক্যাশ যদি এখানে, বা বি কথাটা দেখো, বি এর নামটা তখনই আসছে যেহেতু ক্রেডিট সেলে হয়েছে, না তো আমার নামটা মনে রাখার কোনো দরকার ছিল না। বি এর নামটা মনে রাখছি মানে আমি ক্রেডিটে সেল করেছি। তো এই ক্ষেত্রে আমরা কি এন্ট্রি হবে, আমরা দুটো বইতে দেখব, এর বইতে কী হয়েছে, বি এর বইতে কী হবে। এ সেল গুডস ও 10,000 টু বি অন ক্রেডিটে সেল করেছে। তো এখান থেকে আমরা প্রথমত ট্রানজ্যাকশানে আমি বুকস অফ এতে যাচ্ছি, আমাদের ক্ষেত্রে দুটো অ্যাকাউন্ট কী কী বেরিয়ে আসলো, একটা সেলস অ্যাকাউন্ট বেরিয়ে আসলো, আরেকটা কী বেরিয়ে আসলো, আরেকটা আসলো আমাদের বি অ্যাকাউন্ট, এখানে বিকে সেল করেছি। তো বি ইজ পার্সোনাল অ্যাকাউন্ট, আমরা লিখে করি বেস্ট হবে। একটা এসছে আমাদের সেলস অ্যাকাউন্ট 1, একটা এসছে আমার এখানে সেলস অ্যাকাউন্ট এসছে, আরেকটা কি অ্যাকাউন্ট এসছে, বি অ্যাকাউন্ট। বি আমাদের কি, সেলস আমাদের কি অ্যাকাউন্ট, নমিনাল, কেন, ইট ইজ ইনকাম অ্যান্ড লসেস কী হয়, আমরা নমিনালি আমরা গ্রুপ করি, সেকেন্ড স্টেপ, প্রথমে তবে গ্রুপিং করছি। বি কি, বি আমাদের পার্সোনাল, এখানেও বেনিফিট রিসিভার, রাইট, বেনিফিট রিসিভ করছে একটা, ওকে গুড সোল্ড করছে মানে ওটা রিসিভ করছে। তো এর জন্য আমরা কি এন্ট্রি পাস করব এখন, বি অ্যাকাউন্ট ডেবিট টু সেলস।
অ্যামাউন্ট কত থাউজেন্ড আছে? 10,000। 10,000, 10,000। নাও থিঙ্ক এবারে বিয়ের বইতে দুটো অ্যাকাউন্ট কী ক্রিয়েট হয়েছে? বিয়ের বইতে কথার অর্থ কি, মানে এখানে বলবে যে বি পারচেস গুডস ₹10,000 ফ্রম এ, এটা লেখা থাকবে ওদের ক্ষেত্রে। তো ওদের ক্ষেত্রে একটা কি অ্যাকাউন্ট হবে? আমি সেল করছি মানে বি পারচেস করছে, রাইট? তো বিয়ের বইতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয় পারচেস, আরেকটা কি হবে? এ। এটা কি অ্যাকাউন্ট? এ হচ্ছে আমার পার্সোনাল। এটা অত ডেপথে গিয়ে বলছি না, যেহেতু আগে জার্নাল নিয়ে অনেক আলোচনা করা হয়েছে, জার্নালের ভিডিও একবার কেউ দেখে নাও, ওখানে বা যেখানে ডাউট ক্লিয়ারিফিকেশনটা আছে সেটা দেখে নিলে প্রত্যেকটা কোনটা পার্সোনাল কোনটা জার্নাল আর ওখানে আরও ডিটেলসে বলেছি, এখানে আর বেশি বলতে যাচ্ছি না। অ্যান্ড পারচেস ইজ মাই নমিনাল, দিস ইজ মাই এক্সপেন্সেস, অ্যান্ড দিস ইজ মাই রিসিভার। তাহলে এটা ডেবিট করব, এটা ক্রেডিট করব অ্যাজ পার গোল্ডেন রুলস। এখানেও বলছে এটা ক্রেডিট করব, এটা ডেবিট করব অ্যাজ পার গোল্ডেন রুলস। তাহলে আমরা কি এন্ট্রি পাস করব? পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু এ অ্যাকাউন্ট 10,000 অ্যান্ড 10,000। এটা হচ্ছে আমার ফার্স্ট যেটা লাইনটার টার্ম। নাও নেক্সট, এ ড্রজ দ্য বিল ₹10,000, ইট ইজ accepted বাই বি অ্যান্ড রিটার্ন টু এ। এখন এর এন্ট্রি হবে, এই যে হলো এর এন্ট্রিটা হবে। এর বিল ড্র করে কি করেছে, বির কাছে পাঠিয়েছে, বি একসেপ্ট করে দিয়ে দিয়েছে। নাও এখানে কি হয়, আমরা একটা বিলস রিসিভেবল একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, হুইচ ইজ রিপ্রেজেন্টেটিভ অ্যাকাউন্ট। রিপ্রেজেন্টেটিভ অ্যাকাউন্ট কারণ বলা হয়, এখন আমরা মানে যে অ্যামাউন্টটা পাবো ওটাকে বি বলবো না, ওটাকে আমরা কি বলবো, ওটাকে বিলস রিসিভেবল বলবো না। বিলস রিসিভেবল উইল বি রিপ্রেজেন্টেটিভ এ। এটাকে আমরা দুভাবে ভাবতে পারি। ওয়ান ইজ যে হ্যাঁ এখন মানে ওই বিলস রিসিভেবল এখানে রিপ্রেজেন্টেটিভকে এখন রিসিভ করেছে, কারণ মানে ওয়ান কাইন্ড অফ মানে যে ট্রান্সফার করছি আমি আমার যে অ্যামাউন্টটা আছে সেটাকে একটা বিলস রিসিভেবল অ্যাকাউন্ট খুলে সেখানে আমি ট্রান্সফার করছি। তো সেটাতে ট্রান্সফার করতে গেলে কি হবে, আমাকে আগে বিটাকে নেগেটিভ করতে হবে, বিটাকে মাইনাস করতে হবে। বিটাকে মাইনাস করতে হলে কী হবে, আমরা যদি ছোটোবেলায় সেই যোগ বিয়োগ শিখেছিলাম না, যে যদি কোনো কিছুকে প্লাস করি তো উল্টোটা করলে, মানে যদি প্লাসের উল্টো কী হয়, মাইনাস উল্টো করলে সেটার সাথে সাথে কেটে যায়। সেম এখানে আমরা কি বিকে ডেবিট করে রেখেছিলাম, বিকে আমরা এখানে ডেবিট করে রেখেছিলাম না। তো এই ক্ষেত্রে আমরা কি করব, উল্টোতে যখন ট্রান্সফার করব তখন বিলস রিসিভেবলকে ডেবিট করব, আর টু কি করব, বি অ্যাকাউন্ট সেম 10,000 10,000। যদি গোল্ডেন রুলসে ফেলতে যাই একটু ক্রিটিক্যাল হবে, যেটা আমি স্টেপ টু এর কথা একটা দুটো কম বলছি। আমি একটা তো বলতে পারি যে বিকে ক্লোজ করলে একে করলাম, এটা সব থেকে সহজ। আমি একটা অ্যাকাউন্ট খুলছি বিলস রিসিভেবল, ট্রান্সফার করতে হবে কি, বিলস রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট টু বি, ট্রান্সফার করে দিলাম। মানে এখানে যদি দেখো আমরা ভালো করে, এখন যদি দেখি এই বি আর এই বি কেটে গেল, তাই তো, তাহলে খালি বিলস রিসিভেবল পড়ে থাকলো, মানে অ্যামাউন্টটা পুরো ট্রান্সফার হয়ে গেল বি এর থেকে বিলস রিসিভেবল। এই একটা ভাবতে পারি। বা আরেকটা সেকেন্ড জিনিস আমরা কী ভাবতে পারি, যে এখন বি মানে বিলস রিসিভেবল ধরে নিয়ে একটা আরেকটা পার্টি রিপ্রেজেন্ট করছে, কিন্তু আরেকটা পার্টি ধরে নিচ্ছে, ওদের অ্যাজ এ এজেন্ট ধরে নিচ্ছি। এখন বিলটা ও এক্সচেঞ্জ করছে,
তো আমরা এখানে কি করতে পারলে যে হিজ এ বেনিফিট রিসিভার, কি বেনিফিট রিসিভ করছে, যে হ্যাঁ অ্যামাউন্টটা মানে ওই বললাম যে গোল্ডেন রুল দিয়ে ভাবাটা একটু ক্রিটিক্যাল হয়ে যাবে। তো যে এখন যেহেতু অ্যামাউন্টটা ওকে পেমেন্ট করতে হতো, মানে রিসিভার ছিল, মানে গুডসটাও রিসিভ করেছিল, এখন এটা বিল অফ এক্সচেঞ্জ রিপ্রেজেন্ট করতে মানে বিল অফ এক্সচেঞ্জ রিসিভ করেছে, যেহেতু বিল অফ এক্সচেঞ্জ রিপ্রেজেন্ট করছে বিকে, তাই সেই জন্যই বলতে পারি যে বিল রিসিভেবলটা যে রিপ্রেজেন্ট করছে সে অ্যামাউন্টটা রিসিভ করেছে। এই জন্য বললাম যে ওটা বেশি ক্রিটিক্যাল হয়ে যায় ভাবাটা। তার থেকে মেন এক্সাম্পল আমরা বলতে পারি যে অনেক সোজা হবে যে বিটাকে কেটে আমরা যে কাটবো উল্টো দিকে করে আমি ট্রান্সফার করছি বিলস রিসিভেবল। তো সেম কনসেপ্ট আমি চলে যাব আমাদের এই ট্রানজ্যাকশনটায় কি হবে ওর বিয়ের বইতে হবে নাম হচ্ছে বিলস পেবেল। রিসিভেবল কেন, যেহেতু রিসিভ হবে, টাকা পাবে, তাই রিসিভেবল। পেবেল মিনস পে করব, তাই পেবেল। তো ট্রানজ্যাকশনটা কি হবে এখানে, বিলস পেবেল, সরি, এটাতে হবে কি করলাম, উল্টো করব, আগে এইকে ডেবিট করব, যেতে এখানে ক্রেডিট ছিল, এ অ্যাকাউন্ট ডেবিট 10,000 টু বিলস পেবেল 10,000। তাহলে এখানে এই এ আর এই এ করলে আমার কেটে গেল, এই এ আর এই এ কেটে গেল। তাহলে তার ফলে কি হলো যে আমার অ্যামাউন্টটা এখন বিলস পেবেল অ্যাকাউন্ট একটা যেটা রিপ্রেজেন্ট করছে এ কে, সেখানে ট্রান্সফার করে হয়ে গেল, রাইট। নেক্সট হচ্ছে হোয়াট আর দ্য এন্ট্রিজ টু বি পাসড ইন দ্য বুকস অফ এ অ্যান্ড বি রেসপেক্টিভলি আন্ডার দ্য ফলোয়িং ডিফারেন্ট সার্কামস্টেন্সেস ইফ এ রিটেন্স বিল অফ এক্সচেঞ্জ অ্যান্ড প্রেজেন্ট ইন ম্যাচিউরিটি। এই একটা হচ্ছে আমার ফার্স্ট একটা অ্যাক্টিভিটি, আমি লাস্ট অবধি রাখছি, মানে এ লাস্ট অবধি রাখলো, লাস্ট অবধি একদম এন্ড অবধি রেখেছে, 3 মাসে, ধরো 3 মাস পরে গিয়ে আমি রিপ্রেজেন্ট করছি, সেক্ষেত্রে কি হবে। আচ্ছা, প্রত্যেক ট্রানজ্যাকশনের মাথায় মাথায় লিখে দিচ্ছি যে এটা ফর সেলস, এটা হচ্ছে ফর পারচেস, এটা হচ্ছে বিলস রন, এটা বিল রিসিভ or accepted now on maturity। on maturity on maturity আমরা কি করব আমরা, টাকা পাবে বিলের এগেনস্টে, বিলস এগেনস্টে আমরা টাকা পাবো। তো কি হলো, আমি ধরে নিচ্ছি ক্যাশ দিয়ে দিচ্ছি, তো কি এন্ট্রিটা হবে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট করব, কেন, রিয়েল অ্যাকাউন্ট, টাকা আসছে, হোয়াট কামস ইন। আর কি করব, বিয়ারটাকে মানে বিয়ারটাকে তো কার্ডটি কেটে দিতে হবে, মানে বিয়ারের বদলে ওটা আসছে, বা বলতে পারি যেহেতু বিয়ারটা যদি আমরা গোল্ডেন অনুযায়ী চলি, নাও বিলস রিসিভেবল গিভিং দ্য বেনিফিট গিভার, তাই এই একটা ভাবে ভাবতে পারি। আরেকটা ভাবতে পারি যে বিয়ারটা থেকে আমার টাকা আসছে,
তাই বিয়ারের টাকাটাকে আমাকে ট্রান্সফার করে দিতে হবে, বিয়ার টাকাটা ট্রান্সফার করবো ক্যাশে। মানে এখানে কি আমার এই বিলস রিসিভেবল আর এই বিলস রিসিভেবল কেটে গেল আর ক্যাশ চলে আসলো। ওর বদলে তো টাকাটা এসছে, তাই ওটাকে কেটে আমি এটাকে আনতে হলে কী করবো, বিল রিসিভেবলটাকে উল্টো করে দিতে হবে, যেহেতু ডেবিট ছিল ক্রেডিট করে দেবো আর ক্যাশ থেকে ডেবিট করবো। গোল্ডের সঙ্গে ভাবতে গেলে বিল রিসিভেবল ইজ গিভিং বেনিফিট, কেন ক্যাশ দিচ্ছে ওকে পার্সনটাকে, আর ক্যাশ রিসিভ বাই এ, ক্যাশ রিসিভ ইজ রিয়েল অ্যাকাউন্ট হোয়াট কামস ইন। নাও থার্ড, যদি এর বইতে করি কি করব, বিলস পেবেলটাকে আমরা করব ডেবিট 10,000 আর টু করব এ অ্যাকাউন্ট, সরি নট এ অ্যাকাউন্ট, ক্যাশ অ্যাকাউন্ট। গোল্ডেন অনুযায়ী যাই, আর বিলস পেবেল মানে কে, কাকে রিপ্রেজেন্ট করছিলাম আমরা, এ কে, তো রিসিভ বেনিফিট রিসিভার, তাই 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 আমি ডেবিট করছি, আর ক্যাশ ইজ হোয়াট গোজ আউট রিয়েল অ্যাকাউন্ট, তাই ক্রেডিট করছি। এটা হয়ে যেতে পারি, বা বলতে পারি যে বিলস পেবেলের এগেন্সে টাকাটা পাচ্ছে, তো বিলস পেবেলটা কোনো ওর তো কোনো অস্তিত্বই থাকছে না, রাইট? তো সেক্ষেত্রে আমরা বিলস পেবেলটাকে আমরা কাটতে হবে, তো বিলস পেবেলটাকে যদি ক্রেডিট ছিল কাটতে হলে ডেবিট করব, ডেবিট করলাম, আর উল্টো দিকে ক্যাশ যেহেতু ছিল ক্যাশ করে দিলাম, ব্যাস এটাই, দুভাবেই বলে দিলাম। এটা হচ্ছে যদি অন ম্যাচিউরিটি। নাও নেক্সট কি আছে, নেক্সট আছে এটা আমি এ নাম্বার দিচ্ছি, যেহেতু অ্যাজ পার স্যারের বইতে এ আছে, আমরা এটাকে এ দেবো, আমি এখানে এটা এ দিয়ে দিচ্ছি। এর জন্য কি ট্রানজ্যাকশান হলো, এর জন্য, বাকি অতগুলোর জন্য কিন্তু কোনো ট্রানজ্যাকশান এখনো অবধি, এটা এ, যে অপরে যে কটার জন্য ওগুলো কিন্তু কোনো এন্ট্রি হয়নি, এখান থেকে আমার স্টার্ট হলো কি কি এন্ট্রি হবে না হবে। মানে স্যারের বইতে যে অঙ্কগুলো দেওয়া হয়েছে, যে চারটে যে দেওয়া হয়েছে, চারটে কি কি এন্ট্রি হবে, এবার এখান থেকে স্টার্ট হলো। নেক্সট, এ ডিসকাউন্ট দ্য বিল অফ এক্সচেঞ্জ বিফোর ম্যাচিউরিটি ফর 9,800। এই যে এই এক্সাম্পলটা আমরা দিলাম এখানে, আমরা এক্সাম্পলটা এইমাত্র দিয়েছি, যে এখানটা নর্মালি ব্যাংক কখন হয়ে থাকে, এক্সাম্পলটা। তো এক্ষেত্রে আমরা কি করব, আমি সাপোজ ধরে নিচ্ছি ব্যাংক আমাদের ক্যাশই দিয়েছে, আমাদের অ্যাকাউন্টে জেনারেলি অ্যাকাউন্টে ট্রান্সফার করে বড় বড়তে, কিন্তু আমি এখানে ধরে নিয়েছি যে আমার ওই ক্যাশ দিয়ে দিয়েছে ব্যাংক। তো কি করব, আমাদের ফার্স্ট ট্রানজ্যাকশন, ফার্স্ট এন্ট্রিটা কি করব, এটাতে আমরা বি নাম দিচ্ছি, বি এর নাম দেবো কি, ইফ এ ডিসকাউন্ট দ্য বিল অফ এক্সচেঞ্জ, ডিসকাউন্ট বিল নাম দিতে, হ্যাঁ, বিল ডিসকাউন্টেড। এটার পার্ট ওয়ান, দুটো পার্ট হবে সবসময়। ডিসকাউন্টেড, নাও থিঙ্ক কি হবে এন্ট্রি এর বইতে, এর বইতে আমার কি এন্ট্রি পাস হবে, এর বইতে আমি করব ওয়ান, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, কেন, টাকা পাচ্ছি, রিয়েল অ্যাকাউন্ট ক্যাশ রিয়েল ডেবিট হোয়াট কামস ইন 9,800, 200 টাকা ডিসকাউন্ট হয়েছে না, এটা হবে ডিসকাউন্ট অন বিল, এটা কিন্তু ডিসকাউন্ট অন বিল বলে একটা অ্যাকাউন্ট খুলি 200, আর টু কি করব, বিলস রিসিভেবল,
কেন করলাম? সেম কনসেপ্ট বলছি। আমরা বিল রিসিভেবল, যেমন আমরা 2 নাম্বারটার কথা যদি বলি, এই 2 নাম্বারটা কী ছিল? এই বিল রিসিভেবল, এইটা তো ছিল, বিল ড্রনটা তো ছিল। নাও কী করছি, আমাকে বিল রিসিভেবলটাকে কাটতে হবে, কেন ওর এগেনস্টে টাকাটা পাচ্ছি, তো ওটাকে কাটার জন্য করছি। বা বলতে পারি ও এখন আমাকে একটা ওয়ান কাইন্ড অফ বেনিফিট দিচ্ছে, বেনিফিট গিভার। কেন? কেন ওটা ওই বিলের এগেনস্টে টাকাটা পাচ্ছি, তো বিল রিপ্রেজেন্ট করছে, এখানে টাকাটা পাচ্ছি। তো সেটা বলতে পারি তার থেকে সহজ হচ্ছে বিলের এগেনস্ট টাকাটা পাচ্ছি, তাই বিলটাকে আমরা কেটে দেবো। তাই বিলটাকে কাটার জন্য বিল ডেবিট করলাম, আর টু করলাম, মানে ডেবিট ছিল টু টু করে দিলাম, তাহলে কেটে গেল। আর ডেবিট কী করলাম, ক্যাশ অ্যাকাউন্টকে ডেবিট করলাম 9000, এটা রিয়েল অ্যাকাউন্ট। আর ডিসকাউন্ট অন বিল কেন করলাম, যে ডিসকাউন্ট ছিল, অ্যান্ড দিস ইজ লস। লস না, আমার 200 টাকা আমার লস হচ্ছে, তো দ্যাট লস মিনস নমিনাল অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্টে ডেবিট দ্য এক্সপেন্সেস অ্যান্ড লসেস, রাইট? তাই আমরা ডেবিট করে দিয়েছি। নাও যদি বিল ডিসকাউন্টেডের ক্ষেত্রে এবার ওর বইতে কী এন্ট্রি হবে? ওর বইতে তো কোনো এন্ট্রি হবে না, কারণ ও তো ওর কাজ হচ্ছে মানে বিলসটা এক্সেপ্ট করা আর ম্যাচুরিটি টাইম ওকে পেমেন্ট করা। এবার হয় সে পেমেন্ট করবে যে ড্রয়ারকে, যদি ড্রয়ার লাস্ট পর্যন্ত রিটার্ন করে, অথবা যদি কাউকে যদি বিল ডিসকাউন্ট করে তখন ব্যাংক গিয়ে টাকাটা থাকবে বিয়ের কাছে, তখন গিয়ে ম্যাচুরিটি থেকে টাকাটা পেমেন্ট করতে, মানে যখন দেবে মানে ব্যাংকে দেবে, অথবা যদি কাউকে এন্ডোর্স করে, যে পার্টি এন্ডোর্স করেছে সে টাইমলি ম্যাচুরিটি টাইমে গিয়ে বিল কাছে টাকা দিতে বলবে, তো সেক্ষেত্রে বিল তাকে দেবে। ওপরে অবশ্যই লিখে দেবে যে এন্ডোর্স টু এ, এন্ডোর্স টু বি, কথাটা লেখা থাকবে। তার মানে তখন লেখা থাকার কথাটা অর্থই হচ্ছে হ্যাঁ ওকে এন্ডোর্স করেছে। ব্যাংকে করার সময় ব্যাংকেও লিখে দেওয়া হবে যে এন্ডোর্স টু ব্যাংক, বা এরকমও লিখে দেওয়া থাকবে উপরে। তো সেক্ষেত্রে আমার কি হলো, ডিসকাউন্টেডের ক্ষেত্রে আমার কোনো এন্ট্রি করবো না আমরা। নাও টাইম অফ ম্যাচুরিটি, অন ম্যাচুরিটি, ম্যাচুরিটি টাইমে কী করবো? ম্যাচুরিটি টাইমে ম্যাচুরিটি টাইমে কী করা হবে? ম্যাচুরিটি টাইমে এর বইতে কোনো এন্ট্রি হবে না। কেন? ও তো অলরেডি টাকা পেয়ে গেছে, ওর নিয়ে মাথা ব্যথাই নেই আর। বিলটা এখন ব্যাংকে দিয়েছে, না ইট ইজ রেসপন্সিবল ফর দ্য ব্যাংক যে ওখানে কখন টাকাটা তুলে আনবে, টাইম পিরিয়ড যখন হবে তখন কী করে টাকাটা তুলে আনবে। তো সেক্ষেত্রে মানে ওর কোনো চিন্তাই নেই যে কখন টাকাটা আনবো বা কী আনবো না, চিন্তা নেই। এখন ব্যাংক তখন টাইম করে ব্যাংক নিয়ে আসবে। তো সেক্ষেত্রে এর বইতে কোনো এন্ট্রি নেই, নো এন্ট্রি। আর এক্ষেত্রে কী করব? ও একটা এন্ট্রি করব। ও করবে কি, বিলস পেবেল অ্যাকাউন্ট ডেবিট, কেন যেহেতু বিলের এই যে সেম ট্রানজ্যাকশন, এই ট্রানজ্যাকশনটাই হবে, বিলস পেবেল অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, সেম কনসেপ্ট। এখন বিলস পেবেলকেও টাকাটা পেমেন্ট করে দিচ্ছে। বিলস পেবেল এখন রিপ্রেজেন্ট করলে তার নামটা হবে, তো বিলস পেবেল ইজ দ্য রিসিভার, আর টু ক্যাশ কোনো ডেবিট ওয়ার্ড গোজ আউট, এটা করতে পারি। বা বিলস পেবেলের এগেনস্টে করছি, কারণ বিলস পেবেলটা কোনো অস্তিত্ব থাকবে না, ওটাকে কাটতে হবে। তো আমরা কী করেছিলাম, বিলস পেবেলটাকে আমার ছিল এখানে ক্রেডিট ছিল, তো আমাকে ডেবিট করে কাটতে হবে, কেটে দিলাম। আর টু ক্যাশ, যে টাকাটা বেরাচ্ছে আমার গোজ আউট, তাই 10,000। এটা গেল আমার যদি ডিসকাউন্টের ক্ষেত্রে কী হবে। নাও সিতে কী বলছে, ইফ এ সেন্ড দ্য বিল অফ এক্সচেঞ্জ টু হিজ ব্যাংক ফর কালেকশনের জন্য ব্যাংকের কাছে পাঠিয়ে দিয়েছি। ব্যাংক কন্ডিশন দেওয়া থাকে, দিয়ে দিলাম, ব্যাংকের দায়িত্ব থাকবে ব্যাংক গিয়ে টাকাটা তুলে নেবে, ব্যাংক অ্যাজ এ এজেন্ট আমার কাজ করে তখন।
তো সেক্ষেত্রে আমি কি করব, সি নাম্বারের ক্ষেত্রে 1 সেন্ট ফর কালেকশন, সেন্ট ফর কালেকশন। নাও থিঙ্ক, আমি ব্যাংকের টাকাটা পাঠিয়েছিলাম ফরেস্টের জন্য, তো আমরা একটা ইন্টেরিয়াম অ্যাকাউন্ট একটা খুলি, মানে ক্যাশ আসা অবধি বা ব্যাংকে টাকা আসা অবধি একটা ইন্টেরিয়াম অ্যাকাউন্ট। বিলস রিসিভেবলটাকে ওয়ান কাইন্ড অফ ইন্টেরিয়াম অ্যাকাউন্টই বলবো, মানে যতক্ষণ না ক্যাশ আসছে একটা আলাদা করে একটা ইন্টেরিয়াম মাঝখানে একটা রিসিপ্ট টাইপের, তো বিল তো একটা কাগজ না, সে কাগজটাকে রেখে দিয়েছি, তার জন্য ইন্টেরিয়াম অ্যাকাউন্ট খুলছি। হ্যাঁ, আমি বলে রাখছি যে হ্যাঁ এটা এর আমার এর টাকাটা পাবো, এটা আলাদা একটা অ্যাকাউন্ট খুলছি। সেম এখানেও একটা ইন্টেরিয়াম অ্যাকাউন্ট, বিলস ফর কালেকশন বলে একটা অ্যাকাউন্ট আমি খুলে রাখবো। বিল সেন্ট ফর কালেকশন কত, 10,000। টু কি করব, বিলস পেবেল। কেন, বিলস পেবেলটাকে আমাকে কাটতে হবে, কেটে তার এগেনস্টে আমি কি নিয়ে আসবো, বিলস পেবেলটা নিয়ে আসবো, রাইট? সরি, নট বিলস পেবেল, কথাটা ভুল বললাম, বিলস রিসিভেবল হবে। কারণ বিলস রিসিভেবলটাকে তো আমি সেন্ড করেছি, তো সেক্ষেত্রে আমরা কি করছি, আমি দেখি এখানে বিলস রিসিভেবলটাকে আমরা কাটতে হবে, আর এখানে আমাকে টু করতে হবে। টু করার জন্য ডেবিট ছিল না, তো ক্রেডিট করলে টু করলাম, তাহলে আমার ক্রেডিট হয়ে গেল। আর এর ক্ষেত্রে কি এন্ট্রি পাস করব আমরা, নো এন্ট্রি। কেন, ও সেন্ড করছে, ও ডিসকাউন্ট করছে, দ্যাট ইজ এর ব্যাপার, ওর কাজ খালি যখন এক্সেপ্ট করছে তখন একবার দেওয়া, আর যদি দেওয়া, আর যখন ম্যাচুরিটি হয়ে যাবে তখন টাকাটা পেমেন্ট করা, এছাড়া আর ওর কোনো এন্ট্রি নেই, আর কোনো এন্ট্রি নেই ওর, এবার শুধু দুটো এন্ট্রি। তো সেখানে এখানে কোনো এন্ট্রি নেই। সেকেন্ড, যদি কোন ম্যাচুরিটি, অন ম্যাচুরিটি, আর এটা অন ম্যাচুরিটি। অন ম্যাচুরিটি আমরা কি এন্ট্রি পাস করব, ম্যাচুরিটিতে কি করব, ম্যাচুরিটিতে আমরা করব, সাপোজ ক্যাশ একদম নিচ্ছে, ক্যাশ তো হয় না, ব্যাংকে টাকাটা ঢোকে না, টাকাটা তো ব্যাংকেই ঢুকবে, ক্যাশ কজন আর পাবো, ব্যাংকে টাকা ঢোকে, তো কি করব, এখানে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট করব। কেন, ব্যাংক অ্যাকাউন্ট রিসিভার, টাকাটা তো ওর অ্যাকাউন্টে ঢুকছে, তো ডেবিট করব ব্যাংকে 10,000। আর টু কি করব, এবার ইন্টারনাল ট্রানজাকশন ক্লোজ করব, তো উল্টো ট্রানজাকশন, এখানে আমি ডেবিট করেছিলাম, তো উল্টো করলে তো কেটে গেল না। $10,000 কেটে গেল, তাহলে এখানে ডেবিট করেছিলাম, এখানে ক্রেডিট করে দিলাম, কেটে গেল, ওটা কেটে গেল, তাহলে ব্যাংকে ডেবিট হয়ে গেল। এবার এর কি এন্ট্রি পাস হবে, এর ওই একটাই এন্ট্রি, আর কোনো নেই, ওয়ান বিলস পেবেল। কেন, বিলস পেবেলটাকে কাটতে হবে, ডেবিট ছিল আগে, সরি ক্রেডিট ছিল আগে, তো ওকে কাটার জন্য ডেবিট করব, টু ক্যাশ অ্যাকাউন্ট 10,000, শেষ, রাইট?
এখানে আমার এই ক্রেডিট ছিল, ক্রেডিটটাকে কাটলাম এখানে, আর ক্যাশ হোয়াট গোজ আউট, ব্যাস এটাই, এর একটাই ট্রানজ্যাকশন হবে, বিলস পেবেল টু ক্যাশ। যখন রিসিভ করবো তখন এ অ্যাকাউন্ট টু বিলস পেবেল, আর পরবর্তীকালে বিলস পেবেল টু ক্যাশ, মানে যে যে রিসিভ করছে টাকাটা বিলস পেবেল ইজ রিসিভার টু ক্যাশ, বা যদি বলি যে ওটাকে বিলস পেবেলের থেকে বদলে টাকা দিচ্ছি, তো বিলস পেবেলটাকে ডেবিট করছি এস কাটার জন্য ওটাকে, আর টু ক্যাশ, ব্যাস এটা আমরা বলতে পারি। নাও থার্ড কন্ডিশন, সরি ফোর্থ কন্ডিশন, A endorsed the bill of exchange to his creditor C. Endorse to C. কি এন্ট্রি পাস করব? এর ক্ষেত্রে সি অ্যাকাউন্ট ডেবিট করব। কেন? সি ইজ রিসিভার, এখন বেনিফিট রিসিভার, কেন ও এখন বিলটা পাচ্ছে, আর টু বিলস রিসিভেবল, কেন এখানে বলতে চাই যে হ্যাঁ বিলস রিসিভেবল ইজ বেনিফিট গিভার অ্যাজ পার গোল্ডেন রুলস, কেন একটা বেনিফিট দিচ্ছে, একটা টাইমের পরে গিয়ে ও এই বিলের এগেন্সট টাকাটা পাবে, তো তো ইজ ইজ গিভিং সাম বেনিফিট, একটা ওয়ান কাইন্ড অফ ফিউচার তাকে টাকা দেওয়ার বলছে অ্যাজ পার গোল্ডেন রুলস। যদি আমরা সি ইজ পার্সোনাল অ্যাকাউন্ট রিসিভার, বেনিফিট রিসিভার, যদি আমরা ট্রিট করি অ্যাজ এ অন্য কোনো অন্য অ্যাঙ্গেল থেকে দেখি, কি করব আমরা, কি ভাববো, আমরা এটা ভেবে নেব যে আমরা বিলস রিসিভেবলটাকে আমরা কেটে দিচ্ছি, এখানে কেটে দিলাম, ডেবিট ছিল ক্রেডিট করলে কেটে যাবে, হ্যাঁ তাই না, আগে ডেবিট ছিল এখন ক্রেডিট করলাম তাই তো কেটে গেল, সেটাকে কি করলাম তার আর সিকে ট্রান্সফার করলাম, তো সি অ্যাকাউন্ট ডেবিট করবো কিন্তু সি ইজ রিসিভার, ওটাকে ডিডাক্ট করার জন্য ডেবিট ছিল ক্রেডিট করলে আমার কেটে গেল, আর বেনিফিট রিসিভার এটা, ব্যাস শেষ, এটাই ভাবতে পারি। ওই বা দুটো হয়ে বললাম, কি এন্ট্রি করবে এতে, এতে নো এন্ট্রি, কেন ও তো ইন্টেরিয়াম কোনো ট্রানজ্যাকশানের এন্ট্রি সি এর বইতে হবে না, সরি বি এর বইতে হবে না, বি এর বইতে খালি দুটোর এন্ট্রি হবে, একটা যখন রিসিভ করছি আর একটা যখন পেমেন্ট করছে, ও যখন পেমেন্ট করছে, ব্যাস শেষ, ওর মধ্যে আর কোনো এন্ট্রি নেই, ইন্টেরিয়ামে ও ডিসকাউন্ট করলো নাকি ও কোথাও গিয়ে ভাঙালো, সরি ডিসকাউন্টেড করলো, বা কাউকে এন্ডোর্স করলো, বা ব্যাংকে সেন্ড করলো ফর কালেকশন, ওর মাথা ব্যথাই নেই, রিটার্ন করলো কি করলো মাথা ব্যথাই নেই, ওর খালি কথাই একটা যে আমি বিলটি অ্যাকসেপ্ট করেছি, তো আমি কি এন্ট্রি পাস করব, এ অ্যাকাউন্ট ডেবিট টু বিলস পেবেল, মানে বিলস পেবেল যেহেতু আমার মানে বিলস পেবেল ট্রান্সফার করে দিলাম, আরেকটা কী করব যখন পেমেন্ট করবো বিলস পেবেল টু ক্যাশ, কেননা বিলস পেবেলের এগেনস্টে আমি টাকাটা দিচ্ছি, তো বিলস পেবেলটাকে আমরা ডেবিট করবো কাটার জন্য, আর আমাদের টু ক্যাশ করে দিলাম, কেন হোয়াট গোজ আউট, ব্যাস। না অন ম্যাচিউরিটি, কী হয় ম্যাচুরিটিতে, এর বইতে কোনো এন্ট্রি নেই, কেন ও তো বিলটা তোর কাছেই নেই, তোর বইতে কী এন্ট্রি আর পাস হবে, আর বিলটা অলরেডি, আরেকটা দিক হতে বিলটা অলরেডি ওর বই থেকে কেটে গেছে, বিলের কোনো অস্তিত্ব নেই ওর বইতে আর, তো ওর কী এন্ট্রি করবে, কিন্তু বি কি এন্ট্রি করবে, ও যে একটা এন্ট্রি বললাম বিলস পেবেল টু ক্যাশ, বিলসটাকে ডেবিট করে ও বিলস, যেহেতু আগে ট্রানজ্যাকশানে কী ছিল এখানে, দুই নাম্বারটা কি এন্ট্রি ছিল, দুই নাম্বারটা ছিল এ অ্যাকাউন্ট ডেবিট টু বিলস পেবেল, তো ওটাকে ও বিলস পেবেলটাকে ডেবিট করলো, তার ফলে ওর রিভার্স হয়ে গেল 10,000,
টু কি করব আমরা, ধরছি ক্যাশই দিয়েছে, ক্যাশ অ্যাকাউন্ট, বিলস পেবেল টু ক্যাশ 10,000 বেসছে। তো আমরা এখানে চারটে কন্ডিশন আমরা কী কী এন্ট্রি পাস হতে পারে সেটা নিয়ে আমরা ডিসকাস করলাম। নাও এরপরেও আমাদের আরও কিছু জায়গা দিয়েছে। ডিসঅনারিং অফ বিল অফ এক্সচেঞ্জ। বিল অফ এক্সচেঞ্জটা ডিসঅনার্ড হয়েছে, মানে টাইম পিরিয়ডে যে টাইমে বিয়ে পেমেন্ট করার কথা ছিল, যেহেতু বিল তো অ্যাকসেপ্ট করেছে, ও করেছে টাইমিং হয়েছে, বদমাশি করেছে, টাকাটা দেয়নি, বুঝতে দেবো না, বা হতে পারে ইনসলভেন্ট হয়ে গেছে, বদমাশি করেনি, ইনসলভেন্ট সত্যি হয়ে গেছে, হতেই পারে, বা ওই টাইমে হয়তো ওর কোনো ক্যাপাসিটি নেই, ওরও মার্কেটে ডিউ পড়ে আছে, বিভিন্ন কারণ হতে পারে, টাকাটা পেমেন্ট করেন টাইমলি। এটাকে বলা হয় ডিসঅনারিং। এই ক্ষেত্রে আমরা কি এন্ট্রি পাস করব? প্রত্যেকটা থেকেই চারটে কন্ডিশনকে অনুযায়ী আমরা কি কি এন্ট্রি পাস করব একটা একটা করে যাচ্ছি। প্রথমে কন্ডিশনটা কি? কন্ডিশন এ, আচ্ছা এখানে অবধি একটা হলো, তো আমি এখানে একটা ক্লোজিং রাখছি। নাও পার্ট বি, ডিসঅনার। রাইট? নাও ফার্স্ট ট্রানজ্যাকশন কি হবে? পার্ট বি, প্রত্যেকটা ট্রানজ্যাকশন আমরা করবো এখানে ডিসঅনারে। এ যেখানে কি করেছে, ফার্স্ট অফ অল মনে রাখতে হবে সব কিছু ক্ষেত্রে 1 নম্বর 2 নম্বর ট্রানজ্যাকশানটা একদম ওকে থাকবে, ওটাতে কোনো নড়চড় হবে না, ওটা এখানে যা ছিল সেমই থাকবে। দ্যার ইজ নো ডিফারেন্স বিটুইন, মানে ওই এক আর 2 ট্রানজ্যাকশন সবসময় থাকবে, কেননা যা এফেক্ট হবে ম্যাচুরিটিতে গিয়ে, মানে আমি এই দাগাচ্ছি যেগুলোতে কোনো ইম্প্যাক্ট পড়বে না সেগুলো সবসময়তেই এন্ট্রি করতেই হবে। এই ক্ষেত্রে আমাদের সবসময়তেই ট্রানজ্যাকশন 1, মানে এই 1 নম্বরটা 2 নম্বরটা সবসময় থাকবেই। এবারে ওর ম্যাচুরিটি কি হবে, এটাতেই ডিসকাউন্টের ক্ষেত্রেও এই ফার্স্ট ট্রানজ্যাকশনটা সবসময় থাকবে, এটাও থাকবে, নেক্সট এটাও থাকবে, এটা জিনিসগুলো হবেই। ম্যাচুরিটি থেকে কী হচ্ছে না হচ্ছে তখন গিয়ে আমরা এফেক্টটা জানতে পারবো, ম্যাচুরিটির সময় গিয়ে জানতে পারবো টাকাটা পেমেন্ট করছে কি করছে না। তো জন্য যে ট্রানজ্যাকশন টিক টিক করলাম, যেমন 1 নাম্বার 2 নাম্বার, তিনের যে বিল তিন, সরি তিন, যে বিল ডিসকাউন্টিং ক্ষেত্রে কী হবে সেটা, এগুলো থাকবেই। তারপরে সেন্ড ফর কালেকশন, দেন এন্ডোর্স টু বি, এগুলো কী হবে, এগুলো কিন্তু আমার কিন্তু এইসব ট্রানজ্যাকশনগুলো থাকবেই। অন ম্যাচুরিটিতে গিয়ে কী এফেক্ট হবে সেটা আমাকে দেখতে হবে। যদি টাকা দিতে তাহলে তো আমাদেরকে এন্ট্রি হয়ে গেল, যেটা এর বইতে হবে আমাদের কি হবে, যদি ক্যাশ অ্যাকাউন্টে বিলস রিসিভেবল, এই যে এন্ট্রিটা যদি আমার কাছে থাকে, আরও করে বিলস রিসিভেবল টু ক্যাশ, যদি বিল ডিসকাউন্টেড হয়, অন ম্যাচুরিটিতে কোনো এন্ট্রি হবে না, এই ক্ষেত্রে বিলস রিসিভেবল টু ক্যাশ, এটা তো একটা এন্ট্রি। অন ম্যাচুরিটিতে যদি কালেকশন সেন্ড ফর কালেকশন থাকে তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিল সেন্ড ফর কালেকশন, আর এর ক্ষেত্রে বিলস রিসিভেবল টু ক্যাশ একটা এন্ট্রি, আর এন্ডোর্সের ক্ষেত্রে নো এন্ট্রি, আর এক্ষেত্রে এটা। এবার যদি ম্যাচুরিটি যদি ডিসঅনার্ড হয়, টাকাটা পেমেন্ট করলো না, প্রথমটার ক্ষেত্রে কি হবে, প্রথমটার ক্ষেত্রে একটা এন্ট্রি হবে, আমি এখানে রিভার্স করে দেবো, বি অ্যাকাউন্টকে ডেবিট করব আর বিলস রিসিভকে ক্রেডিট করে দেবো আবার। কেন, পুরো উল্টো হয়ে গেল তো, ডিসঅনার্ড হয়েছে মানে পুরো উল্টো হয়ে গেল, টাকা পেমেন্ট করার কথা ছিল পেমেন্ট করেনি, পুরো রিভার্স একটা এন্ট্রি হয়ে যাবে আমার।
কি এন্ট্রি পাস করবো আমরা ফর পার্ট এ, এটার জন্য বি অ্যাকাউন্ট ডেবিট টু $10,000 রিভার্স এন্ট্রি করে দিলাম একটা। মানে আমি তো বিলস রিসিভেবল অ্যাকাউন্ট একটা ইন্টেরিয়াম অ্যাকাউন্ট বলছিলাম না, যেটাকে রেখেছিলাম, এখন ওটাকে রিভার্স করে দিচ্ছি। এটাই ওর ক্ষেত্রে কি হবে, ওর ওর অ্যাকাউন্টটা ও রিভার্স করবে। ও কি করবে, ও বিলস রিসিভেবলকে ক্রেডিট করা ছিল না আগে, এই যে ক্রেডিট করা ছিল আগে, এখানে ক্রেডিট করা ছিল, ও কি করবে বিলস রিসিভেবলকে ডেবিট করবে। ডেবিট 10,000 টু এ করে দেবে 10,000, এর ডেটে এন্ট্রি পাস করলাম। নাও বিতে কি ছিল, ও আরেকটা জিনিস, এটা হলো একটা, এবারে নোটিং চার্জেস থাকে। নোটিং চার্জেসটা কি করে, এটা গেল 1, দেন নোটিং চার্জেস, নোটিং চার্জেসকে পেমেন্ট করতেই হবে, তাছাড়া ও কেস করতেই পারবে না। নোটিং চার্জেস 100 টু ক্যাশ করবে 100। এখন কি করবো, নোটিং চার্জেস থেকে টাকাটা ধরে নিয়ে পকেট থেকে দেবে, ও তো পুরো বিয়ের থেকে টাকাটা তুলবে। সেক্ষেত্রে কি থার্ড এন্ট্রি হবে, বি অ্যাকাউন্ট ডেবিট করবে, কারণ বিয়ের থেকে টাকাটা তো তুলতে হবে। মানে আমি বিয়ের নোটিং চার্জেসটাকে ট্রান্সফার করে দেবো বিতে, কেন এখন ওখান থেকেও টাকাটা পাবে। ব্যাস ট্রান্সফার হয়ে গেল। বা আলটিমেটলি আমরা একটা এন্ট্রি পাস করতে পারি, এই তিনটেকে যদি এরকম করে না ভেঙে ভেঙে, এবার আলাদা না দেখিয়ে দেখিয়ে একটা এন্ট্রি এরকম পাস হতে পারে, বি অ্যাকাউন্ট ডেবিট 10,100, রাইট। কেননা হচ্ছে এইটা আর এইটা দুটো ডেবিট হলো, দুটো ডেবিট অ্যাড করলাম, আর টু করব বিলস রিসিভেবল, এই যে এইটা 10,000 আসলো, আর টু ক্যাশ 100। কেন দেখুন, দেখি নোটিং চার্জেস এখানে ডেবিট হয়েছে, এখানে ক্রেডিট হয়েছে, মানে আর দুটো জিনিস কেটে যাচ্ছে এই ট্রানজ্যাকশনটার মধ্যে, এইটা আর এইটা মিলে আমার অ্যাড হচ্ছে, আর বিলস রিসিভেবল পড়ে যাচ্ছে। আলটিমেটলি যদি পুরোটাকে এন্ট্রি করি, আমরা এইভাবে এন্ট্রি পাস করতে পারি, আলাদা আলাদা ভাবে করতে পারি, বা একটাই করতে গেলে কম্পাউন্ডলি করতে গেলে আমরা এরকম করে করতে পারি। এবারে আমরা এর বইতেও দেখব কি হবে। এ করবে একটা এটা, আর সেকেন্ডলি কি করবে, কি যেহেতু নোটিং চার্জেসটাকে ওকে দিতে হবে, ও কি করবে নোটিং চার্জেসকে সবসময় ডেবিট করবে। এই জন্য একটা একটা পরীক্ষার সময় একটা কথা আছে, নোটিং চার্জেস কে ডেবিট করে, ক্রেডিটার্সে ডেটার্সে ডেবিট করে, বা যে বায়ার সে সময় ডেবিট করে, কারণ ও যেহেতু আলটিমেটলি ওকে পেমেন্ট করতে হয়। টু কি করবে, সি টু এ অ্যাকাউন্ট, কেন একে টাকাটা দিতে হবে না ওর এগেনস্টে 10,000, নোটিং চার্জেস অ্যাকাউন্ট ডেবিট করবো, কেননা এটা ওর কাছে একটা এক্সপেন্সেস মিন নমিনাল অ্যাকাউন্টে ডেবিট। আর একে কেন, একে টাকাটা ওর ওর যে টাকাটা একে দিতে হবে, সেই জন্য করবো কি, একে ক্রেডিট করবো, মিনস বেনিফিট রিসিভার, সরি বেনিফিট গিভার, কেননা এখন ওর হয়ে তো টাকাটা পেমেন্ট করে দিয়েছে, এখন ডি এর হয়ে মানে আমাকে দিতে হবে, কিন্তু আলটিমেটলি তো এই মুহূর্তে তো এ পেমেন্ট করে দিচ্ছে না নোটিং চার্জেসটা, তাই এখন একে তাই ক্রিয়েট করছি। হয় এটা করতে পারি, বাট আলটিমেটলি একটা একটা এন্ট্রি করতে পারি এখানে,
এই এ আর এই এ দুটো পেড করেছিলাম, তো দুটোর জন্য আমরা একটা এন্ট্রি পাস করলাম টু এ অ্যাকাউন্ট। $10,000, এখানে আমি 10,000 করে দিয়েছি, তা 100 হবে, 10,100। আর ডেবিট কি করছি, বিলস পেবেল, ডেবিট 10,000, নোটিং চার্জেস ডেবিট 100। আইদার আমরা এই তিনটে করবো, নয়তো আমরা এই একটা এন্ট্রি পাস করবো, যেটা তার সুবিধা হবে। নাও বি, পার্ট বি এর জন্য আমরা কি এন্ট্রি করবো, বিতে আমরা কি করেছিলাম, ডিসকাউন্ট করেছিলাম, রাইট? ডিসকাউন্ট করেছিলাম না বিলটাকে। এই ক্ষেত্রে কি হবে, সবার ফার্স্টে সবসময় মনে রাখতে হবে একটা রিভার্স এন্ট্রি পাস হবে, যা এন্ট্রি করেছে তার রিভার্স হবে, টাকাটা একদম পুরো উল্টো, কেস পুরো উল্টে গেছে, তো তার মানে উল্টোই হবে পুরো এন্ট্রি। তো এক্ষেত্রে কি এন্ট্রি ছিল আমাদের, দেখি, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ডিসকাউন্ট অন বিল অ্যাকাউন্ট ডেবিট টু বিলস রিসিভেবল। এখন পুরো উল্টো করে দেবো, বিলস রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট টু কি করে দেবো, টু করবো আমরা যেটা ক্যাশ অর ব্যাংক করে দেবো, মানে ব্যাংক যেহেতু পেমেন্ট করে দিচ্ছে, ব্যাংক তো আমার কি করে, আমার অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে নেয়, আমাকে তো আর আমার কাছে টাকা চাইবে না, কি করে আমার অ্যাকাউন্ট যেটা আছে, ব্যাংক অ্যাকাউন্ট আছে। ডিসকাউন্ট তখনই করে যদি আমার ওর একটা অ্যাকাউন্ট থাকে আমাদের, মানে আমার যদি অ্যাকাউন্ট থাকে তখনই আমার ডিসকাউন্ট করে, ডিসকাউন্ট করে না জেনারেলি। কী করে একটু ব্যাংক টু ক্যাশ বা ব্যাংক করে দেবে, আমি যেহেতু ধরি টাকাটা ব্যাংক থেকে নিয়ে একটু ব্যাংক করে দেবে, রাইট? আমরা এখানে একটা এন্ট্রি দেখে নিই একবার, ওখানে রিটেল মিল ডিসকাউন্ট, এই দেখুন ফার্স্ট ট্রানজাকশনটা দেখে এখানে দেখে নিচ্ছি। নাও নেক্সট ডিজোনারের ক্ষেত্রে কী হবে, ফার্স্ট এন্ট্রিটা আমরা কী করবো, পুরো উল্টো এন্ট্রি, 1, মিউচুয়াল অ্যাকাউন্ট ডেবিট 10,000 টু, ওখানে ক্যাশ করেছিলাম তো, তাহলে এখন এখানে আমি ক্যাশই করছি, টু ক্যাশ 10,000। নেক্সট সেকেন্ড ট্রানজাকশনের জন্য কী করবো, একটা নোটিং চার্জেস পেমেন্ট করে দিয়েছে ব্যাংক, আমার হয়ে নোটিং চার্জেস পেমেন্ট করে দিয়েছে একটা, নোটিং চার্জেস অ্যাকাউন্ট ডেবিট 100 টু ক্যাশ 100। এখন ব্যাংক আমার হয়ে পেমেন্ট করে দিয়েছে, কিন্তু আলটিমেটলি আমাকে করতে হবে, এখানে ক্যাশ করছি, ধরে নিচ্ছি যে ব্যাংকে আমি ক্যাশ দিয়ে দিয়েছিলাম, জেনারেলি দুটোতেই ব্যাংক হওয়ার কথা, ক্যাশ করেছি। নাও থার্ড ট্রানজাকশন কী করবো আমরা, এটা গেল হচ্ছে আমাদের ডিসকাউন্ট ডিজাইনের জন্য কী করলাম এন্ট্রিটা, এটা করতে পারি, বা আমরা ডাইরেক্টলি একটা এন্ট্রি হিসেবে করতে পারি, হয় আমরা দুটো আলাদা আলাদা হিসেবে করতে পারি। এখানে নট, এটা ভুল বললাম, এখানে ক্যাশ একবার এটা হয়েছে, এখানে একবার ক্যাশ হয়েছে, তাহলে আমরা কী করতে পারি, এখানে বিলস রিসিভেবল, আচ্ছা যখন এটা থেকে ডেবিট করেছিলাম এখানে 9,800 করেছিলাম, কিন্তু যখন এখানে আমরা করছি 10,000ই করছি, যার কারণ ব্যাংকে আমাকে ফুল ফুল 10,000ই পেমেন্ট করতে হবে, আমি এরকম বলতে পারি না, না আপনি তো আমাকে 9,800 দিয়েছিলেন, এখন 200 কেন কম দিচ্ছি, কেন আমাকে বেশি দিতে হবে আপনাকে, কারণ আমাকে ফুল টাকাটাই পেমেন্ট করতে হবে, ফুল টাকাটাই আমাকে ওকে ব্যাংকে পেমেন্ট করতে হবে। 200 ইজ ইনকাম অফ দ্য ব্যাংক, ব্যাংকের 200টা ইনকাম,
তাই আমাকে ডিসকাউন্ট করে দিয়েছে, তাই আমাকে পেমেন্ট তো ফুলই করতে হবে ব্যাংকে, যদি বাই চান্স রিজনারেট হয়। তো সেক্ষেত্রে ওটাকে আমরা এইভাবে ডেবিট ক্রেডিটটা এইভাবে করেছি। না, বিলস রিসিভেবল অ্যাকাউন্টে কী হবে? বিলস রিসিভেবলটা, হ্যাঁ, কী করতে পারি, কম্পাউন্ডে করতে গেলে 10,000 টু ক্যাশ ইজ 10,000 10 টু ক্যাশ, সরি ভুল হচ্ছে, নোটিং চার্জেস ডেবিট 10,000, not 10,000, 100 to cash 10,100। হয় আমরা এই এন্ট্রি পাস করব, নয়তো আমরা এই এন্ট্রি পাস করব, ইটস আপ টু আস কোনটা করব। নাও এর বইতে, বি এর বইতে, নো, ও সরি, আরেকটা ট্রানজাকশন হবে, এটা তো এক পার্ট ওয়ানে গেল, সরি একটা পার্ট, দুটো পার্টে হতো না, ডিসকাউন্টিংয়ে হতে দুটো হতো, একটা ওটা আর একটা ম্যাচুরিটিতে। এখন আমি এই ক্ষেত্রে কি হবে, আমি তো টাকাটা না হয় এসে আমার তো এই ক্ষেত্রে বিল রিসিভেবলটাকে আমার ঘরে আনলাম, উল্টো করলাম, এবার আমাকে তো আরেকটা রিভার্স করতে হবে। এখন বিল রিসিভেবল টাকাটা বিয়ের ক্ষেত্রে পুরো রিভার্স করে দেবো। সেক্ষেত্রে কি এন্ট্রি পাস করব? এটা অ্যাকচুয়ালি আমি যেটা ডিসকাউন্ট করেছিলাম সেটাকে রিভার্স করলাম। না, আমাকে তো বিয়ের থেকে মানে আমার তো বিয়ের অ্যাকাউন্টটাও রিভার্স করতে হবে, কারণ আলটিমেটলি আমার তো ফার্স্ট এন্ট্রি তো এটা তো হয়েছিল বিল রিসিভেবল টু বি, এইটা তো আমার হয়েছে, এটা তো আমার রিভার্স করতে হবে। আমি এটাকে রিভার্স করলাম ফার্স্টে, এখন তো আমাকে এটাকেও রিভার্স করতে হবে, কেননা এটাকে কেন রিভার্স করে, ডিসকাউন্ট করেছিলাম, টাইমে টাকা, তার জন্য রিভার্স। এখন আমাকে এটাকেও রিভার্স, দুটোকে রিভার্স করতে হবে, মানে পুরো আমাকে আমাকে তখন বিকে মানে খালি বিয়ের অ্যাকাউন্টটাতে যাতে সব টাকাটা আবার ট্রান্সফার হয়ে যায়। তো আমাকে রিভার্স করে করে আসতে হবে। আমি যখন প্রথমে এসেছি তখন প্রথমে এটা করলাম, যদি ডিসকাউন্ট ধরি, ফার্স্টে এটা করলাম, তারপরে আমরা এটা করলাম, তারপরে আমরা এনটা পাস করলাম, বিল ডিসকাউন্টিংয়ের ক্ষেত্রে বলছি, ফার্স্ট এটা, তারপরে থার্ড এটা করলাম। যখন রিভার্স করবো তখন ব্যাক করে করে যাবো, তো ফার্স্ট এটা করবো, তারপর এটা করবো। সেলস তো সেলস থাকবে, ওটাকে তো রিভার্স করতে পারবো না, আমরা তো বলতে পারবো না যে টাকাটা আমার গুডসটা ফেরত দিয়ে দিয়েছে, তো বিক্রিও করে দিয়েছে, ও নিজেও বিক্রি করে দিয়েছে, আমাকে তখন রিভার্স করে করে যেতে হবে। রিভার্স কী করে পাস করছি, ফার্স্ট রিভার্সটা তো এটা করলাম, সেকেন্ড রিভার্স কী করবো, আমাদের বি অ্যাকাউন্টটাকে ডেবিট করব। কত ডেবিট করব? 10,100ই করবো, কেন পুরো যে টাকাটা ওর কাছ থেকে তুলবো আমি, একটা তো যেটা পেমেন্ট করতে 10,000, আর 100 নোটিং চার্জেসটা ডেবিট করবো, দুটোকে তুলবো। টু কী করবো, বিলস রিসিভেবল 10,000 আর টু নোটিং চার্জেস। ওয়ান হান্ড্রেড করবো আমাদের কি, নোটিং চার্জেস। বি অ্যাকাউন্ট ডেবিট করব, বিজনেস অ্যাকাউন্ট ডেবিট করব, তো 100। আমার এই এনডিটাই পুরো রিভার্স হয়ে গেল। আমরা যে এটা করেছিলাম, আমরা যে এই এনডিটা পাস করেছিলাম, বি অ্যাকাউন্ট ডেবিট টু বিজনেস পে হলো, 100টা কি এক্সট্রা করতে হবে, নোটিং চার্জেস আমাকে 100 খালি এক্সট্রা করতে হবে, কারণ এডিট যে টাকাটা তো আমি ওর কাছ থেকে তুলবো, তাই 100 ইজ মাই এক্সট্রা, আর কিছুই না। কেন, এই যে নোটিং চার্জেসটা ওর কাছ থেকে আমাকে তুলতে হবে, তাই আমি এই 100টাকে আমরা ডেবিট, মানে জাস্ট এক্সট্রা এন্ট্রি পাস হয়েছে, আর কিছুই না। এখন এই সেমটা আমরা বিয়ের বইতে কি করব, প্রথমেরটা যেটা ডিসকাউন্টিং এর জন্য নো এন্ট্রি, এটার জন্য ও ডিসকাউন্টিং তো করায়নি, তো এই ক্ষেত্রে কোনো এন্ট্রি হবে না, ওর এন্ট্রি একটাই হবে সবসময়, এই সেম
এই যে এটাই, ওর আর কোনো এন্ট্রি নেই। যেরকম বিলস ওর একটা ওর সময় খুব লিমিটেড এন্ট্রি, যখন রিসিভ করেছিলাম, তখন রিসিভ করে যখন কি এন্ট্রি পাস করেছিল, একটা করেছিল এটা এ অ্যাকাউন্ট ডেবিট টু বিলস পেবল, আর পেমেন্টের সময় করেছিল কি বিলস পেবল টু ক্যাশ। বাই চান্স টাকা দিতে পারলো না, ওর একটা এন্ট্রি ছোট হয়ে গেল, সরি, একটা এন্ট্রি বিলস পেবল নোটিং চার্জেস টু এ, ওই একটা, আর কোনো এন্ট্রি নেই ওর, ওর আর আদার্স কোনো এন্ট্রি নেই। ও লিমিটেড এন্ট্রি পেমেন্ট করতে বলে বিলস পেবল টু ক্যাশ ছিল, এখানে পেমেন্ট করতে পারেনি, তাই আবার কি করবো বিলস পেবল অ্যাকাউন্ট ডেবিট, মানে রিভার্স এন্ট্রি হয়ে যাচ্ছে, যেটা এই অ্যাকাউন্ট ডেবিট বিলস পেবল করেছিলাম সেটাকে রিভার্স চার্জেস হবে, আর নোটিং চার্জের জন্য 100 এক্সট্রা একটা অ্যাড হবে, ব্যাস এটাই, আর কোনো এন্ট্রি নেই ওর। এটা হচ্ছে ডিসকাউন্টিং এর জন্য, ওর তো কোনো এন্ট্রি নেই বলে নো এন্ট্রি দিলাম। টু কি করব, বিলস পেবল ডেবিট, পুরো রিভার্স হয়ে যাচ্ছে, টু নোটিং চার্জেস 100 টু এ অ্যাকাউন্ট। আমি উল্টো করে দিলাম রে, ভুল বললাম পুরো, নোটিং চার্জেসকে ডেবিট করবো তো, দ্যাট ইজ হিজ এক্সপেন্সেস। 100 টু এ অ্যাকাউন্ট 10,100. Now bills for collection. C. বিলস ফর কালেকশনে কি করব, বিলস ফর কালেকশনে ফার্স্ট রিভার্স কি করব আমরা, ফার্স্ট রিভার্স করব হচ্ছে আমাদের যে রেন্টটা পাস করেছিলাম, কোনটাকে রিভার্স করব, ফার্স্ট ফার্স্ট রিভার্স করব অন ম্যাচুরিটি যেটা হয়েছিল সেটাকে রিভার্স করব, রাইট, সরি আমি ভুল বললাম, ম্যাচুরিটি তো পেমেন্টই করেনি, তাহলে আমার এইটাতে এটাকে রিভার্স করার কোনো এন্ট্রি নেই, কারণ এটা তো ম্যাচুরিটির ক্ষেত্রে হয়েছিল, ম্যাচুরিটি যখন হয়নি এন্ট্রিটা পাসই হবে না, ও ফার্স্ট এন্ট্রি কী করবো আমাদের রিভার্স করব বিলস রিসিভেবল টু বিল কালেকশন, এটাকে এটাকে ফার্স্ট রিভার্স করব, দেন রিভার্স করব হচ্ছে, দেন আমি রিভার্স করব হচ্ছে এটাকে রিভার্স করব, রাইট। তো এখানে ফার্স্ট রিভার্স হচ্ছে বিআর অ্যাকাউন্ট, বিআর শর্ট লিখছি এখান থেকে, বিআর অ্যাকাউন্ট ডেবিট 10,000 টু বিল সেন্ড ফর কালেকশন 10,000, পুরো রিভার্স এন্ট্রি হয়ে গেল। নাও টু, দুই নম্বর এন্ট্রিটা কী করবো, একটা তো রিভার্স এন্ট্রি পাস হয়ে গেল, বিআর অ্যাকাউন্ট ডেবিট টু বিলস রিসিভেবল করে রিভার্স, সেকেন্ড রিভার্স কী করবো, যে বিলের টাকাটা পেয়েছিলাম, বিলের যে আমিনটা তারটাকে রিভার্স করবো, কী করবো, বি অ্যাকাউন্টকে ডেবিট করে দেবো, আবার পুরো রিভার্স হয়ে যাচ্ছে, পুরো ফার্স্ট কন্ডিশনে চলে আসছে, মানে যেখানে বিটাকে ডেবিট ছিল টু বিআর অ্যাকাউন্ট 10,000, পুরো রিভার্স রিভার্স হয়ে গেল সব। নাও এর বইতে কি করব, বিয়ের বইতে, এটা তো এর বইতে গেল, বিয়ের বইতে কি করব, এর জন্য কোনো ট্রানজ্যাকশন নেই, কালেকশানের জন্য তো ও তো কিছু করেই নি, ওর তো একটাই ম্যাচুরিটি টাইমে, ও আরেকটা হবে তো, যদি যে নোটিং চার্জেস পেমেন্ট করেছি সেটাকে, নোটিং চার্জেস অ্যাকাউন্ট ডেবিট
to cash 100 100 হয়। এবারে নোটিং চার্জেসটা টাকাটা ওর কাছ থেকে তুলবো, তো বি অ্যাকাউন্ট ডেবিট 100 টু নোটিং চার্জেস 100। কি হলো, এই নোটিং চার্জেস কেটে গেল, বি অ্যাকাউন্ট ট্রান্সফার করে দিলাম। হয় আমরা এন্ট্রিটা পাস করতে পারি, নয়তো একটা এন্ট্রি যেটা বললাম যে কম্পাউন্ডের মতো, এই যে সেম এন্ট্রি, এই এন্ট্রিটা যে করলাম, কি করব আমরা, বি অ্যাকাউন্টকে ডেবিট করব 10,100 টু বিআর অ্যাকাউন্ট 10,000 টু ক্যাশ 100। কেন, কি হয়েছিল এখানে, এই যে এই বি আর এই বি অ্যাড হয়ে গেছে। এই ক্ষেত্রে কি করব, ওই ওরে ওর একটাই এন্ট্রি, পেমেন্ট করতে পারলে বিলস পেবেল টু ক্যাশ, না করতে পারলে আবার বিলস পেবেল ডেবিট নোটিং চার্জেস, আলটিমেট নোটিং চার্জেস পেমেন্ট করতে হবে বিকেই। কেন, আলটিমেটলি টাকাটা তো ওই তুলে দেবে টু এ অ্যাকাউন্ট 10,100। একটা এন্ট্রি, হয় ও আলাদা আলাদা এন্ট্রিটা পাস করতো, নয়তো একটা এন্ট্রি। আমি একটা এন্ট্রি পাস করে দেখাচ্ছি, ভেঙে ভেঙে দেখাচ্ছি না, আর বাকিগুলোর ক্ষেত্রে কনসেপ্ট এটাই, কিন্তু আমরা একটা এন্ট্রি পাস করে দেখাচ্ছি। নাও এটা গেল আমার কালেকশনের ক্ষেত্রে। নাও পয়েন্ট ডি, ডিতে কী করেছিলাম, আমি এন্ডোর্স করেছিলাম, রাইট। ডি ইজ ফর এন্ডোর্সমেন্ট। এন্ডোর্সমেন্টে কী হবে, যে যখন এন্ডোর্স করেছিল ওটাকে পুরো রিভার্স করব, বিলস রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট করে দেবো। কেন, এন্ডোর্সে কী করেছিলাম দেখে নিয়ে গেলাম আমরা একবার, এটা করেছিলাম এন্ডোর্সে সি টু, এটাকে রিভার্স করবো ফার্স্টে, তারপরে আমরা রিভার্স করব এটাকে, বিলস রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট 10,000 টু সি অ্যাকাউন্ট 10,000, দেন নোটিং চার্জেস 100 টু ক্যাশ 100। এবারে নোটিশের টাকাটা ওর থেকে তুলবো, কী করবো আমরা, সরি আমি তো একটু ভুল হয়েছে, এটা হচ্ছে ফার্স্টেরটা, এটা ফার্স্টেরটা করে জন্য, সেকেন্ডটার জন্য যখন আমরা বিলস রিসিভেবলটাই করবো, কী করবো, বি অ্যাকাউন্টকে ডেবিট করব 10,000 টু নোটিং চার্জেস, নট নোটিং চার্জেস, টু বিলস রিসিভেবল 10,000, next noting charges debit 10,100 to cash
100, ওর থেকে টাকাটা তুলবো, বি অ্যাকাউন্ট ডেবিট 100 টু নোটিং চার্জেস 100, হয় এন্ট্রিটা, নয়তো একটা কম্পাউন্ড এন্ট্রি করেছিলাম এরকম, বি অ্যাকাউন্ট ডেবিট 10,100 টু বিআর 10,000 টু নোটিং চার্জেস 100, রাইট? নাও এর ক্ষেত্রে কি হবে, এক নম্বরের জন্য কোনো নো এন্ট্রি, ফর ওয়ান দেয়ার ইজ নো এন্ট্রি, কেননা ও তো এন্ডোর্সই করেনি, এন্ডোর্সের জন্য কোনো মাথা ব্যথাই নেই, ম্যাচুরিটিতে পেমেন্ট করতে পারেনি, তাহলে ওই একটা এন্ট্রি সেম। বিলস পেবেল 10,000 টু কী করবে, অ্যাট্রাক্ট করবে, নোটিং চার্জে ডেবিট করবে, কেননা ওটা মানে এটা এই যে এক্সপ্রেশনটাকে ভেঙে ভেঙে করা, এটা এখানে ভেঙে ভেঙে করা হয়েছিল, এটাকে সেম করছি আমরা এখানে, নোটিং চার্জেস 100 টু এ 10,100, ব্যাস এই গেল আমার ডিসঅনার হলে কী হবে। তো আমরা এখানে আলোচনা করলাম যে প্রথমে যদি আমাদের যদি নর্মাল এন্ট্রি পাস করতাম সেক্ষেত্রে কী হতো, আর তারপরে যদি এন্ডোর্স করতাম কি প্রথমে করলাম মানে সেলসের এন্ট্রি কী হবে, বিল ডনের কী হবে, তারপরে ম্যাচুরিটিতে কী এন্ট্রি পাস হবে, ডিসকাউন্টেড হলো কী হবে, তার ম্যাচুরিটি কী হবে, সেন্ড ফর কালেকশন হলো তার ম্যাচুরিটিতে কী হবে, এন্ডোর্স করলাম তার ম্যাচুরিটিতে কী হবে, আর প্রত্যেকটা যদি ডিসঅনার যদি হয় প্রত্যেকটা ক্ষেত্রে কী কী এন্ট্রি পাস করবো, কী কী করে রিভার্স করবো সেটা পাস করলাম, এইটাই আমরা প্রত্যেকটা জিনিস দেখলাম। তো আশা করছি এটাতে তোমাদের অনেকটা ক্লিয়ার হবে ভিডিওটা, আর এটা একবার দেখে নাও, তারপর যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই করো আমাকে, আমি আরও ক্লিয়ার করার চেষ্টা করবো ওখানে।